গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমা গোয়েন্দা মহলে একটা অস্বাভাবিক নীরবতা ভর করেছে, যে ধরনের নীরবতা সাধারণত কোনো বড় ধাক্কা আসার আগে আসে। ওয়াশিংটনের ভেতরে যারা খবর রাখেন তারা জানেন যে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে গত 2 সপ্তাহে যত জরুরি বৈঠক হয়েছে তা গত 6 মাসের বৈঠকের চেয়েও বেশি। পেন্টাগনের সিনিয়র জেনারেলরা মুখে কিছু বলছেন না ঠিকই, কিন্তু তাদের চোখের নিচে ঘুমের অভাবের ছাপ পরিষ্কার দেখা যাচ্ছে। সিআইএর লাংলি সদর দপ্তরে রাত 3টায় আলো জ্বলছে। কি এমন ঘটেছে যে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশটির নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো এভাবে ছটফট করছে? উত্তরটা লুকিয়ে আছে একটিমাত্র নামের মধ্যে, 2160 ব্ল্যাকজ্যাক। এই মুহূর্তে পারস্য উপসাগরে অন্ধকার জলরাশির উপর দিয়ে আমেরিকার গর্ব ইউএসএস আব্রাহাম লিঙ্কন তার নিয়মিত টহল দিয়ে চলেছে। ডেকের ওপর সারি সারি F-18 সুপার হর্নেট যুদ্ধবিমান দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে আকাশে ওড়ার জন্য প্রস্তুত হয়ে। 5000-এরও বেশি প্রশিক্ষিত নাবিক রাত দিন এই ভাসমান দুর্গটিকে চালু রাখছেন। রাডার ব্যবস্থা 24 ঘন্টা আকাশ এবং সাগরের প্রতিটি ইঞ্চি পর্যবেক্ষণ করছে। সবকিছু নিয়ন্ত্রণে আছে বলে মনে হচ্ছে, কিন্তু এই ভাসমান দুর্গের বাসিন্দারা কি আদৌ জানেন যে তাদের মাথার 15,000 মিটার উপরে মেঘের স্তরের অনেক ওপারে হয়তো কোনো এক রাতে একটি বিশালাকার সাদা পাখি নিঃশব্দে ডানা মেলে অপেক্ষা করবে? সেই পাখির পেটের ভেতর থাকবে এমন কিছু যা পুরো রণতরীকে মিনিটের মধ্যে সাগরের তলায় পাঠিয়ে দিতে সক্ষম। এটা কোনো হলিউডের চিত্রনাট্য নয়, এটা এখন একটা বাস্তব সম্ভাবনা, এবং ঠিক এই সম্ভাবনাটাই আমেরিকার ঘুম কেড়ে নিয়েছে। পুরো ব্যাপারটা শুরু হয়েছিল কয়েক মাস আগে। তখন কেউ আন্দাজও করতে পারেনি যে কি আসতে চলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছোট্ট একটি খবর ভেসে এসেছিল, যেটাকে বেশিরভাগ মানুষ তেমন গুরুত্ব দেয়নি। খবরটা ছিল এই রকম যে রাশিয়ার কয়েকটি বিশালাকৃতির কার্গো বিমান অতি গোপনে ইরানের মাটিতে নেমেছে। বাণিজ্যিক স্যাটেলাইটের ছবিতে ধরা পড়েছিল তেহরানের কাছে একটি সামরিক বিমান ঘাঁটিতে রাশিয়ান অ্যান্তনভ 124 রুশনাল আর ইল-76 কার্গো বিমান সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল, এত বড় বড় কার্গো বিমান ঠিক কী নামিয়ে দিয়ে গেল ইরানের মাটিতে? ইরান কিছুই বলেনি, রাশিয়াও নীরব থেকেছে। কূটনৈতিক মহলে কিছুদিন গুঞ্জন চলেছিল ঠিকই, তারপর সেটাও থেমে গিয়েছিল। সাধারণ মানুষ সেই খবর ভুলে গিয়েছিল, কিন্তু ভোলেনি পশ্চিমা গোয়েন্দারা। তারা চুপচাপ তাদের কাজ চালিয়ে গেছে। আর এখন যখন সেই তদন্তের ফলাফল ধীরে ধীরে সামনে আসছে, তখন যে ছবিটা তৈরি হচ্ছে সেটা শুধু ভয়ানক বললে কম বলা হয়। একাধিক গোয়েন্দা সূত্র এবং সামরিক বিশ্লেষকদের মূল্যায়ন অনুসারে রাশিয়া তাদের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ধ্বংসাত্মক কৌশলগত বোমারু বিমান Tu-160 ব্ল্যাকজ্যাক ইরানের হাতে তুলে দিয়েছে। রাশিয়ানরা এই বিমানকে আদর করে ডাকে বেলি লেবেদ, মানে সাদা রাজহাঁস। নামটা যতই মায়াময় হোক, এই রাজহাঁসের থাবা পৃথিবীর যে কোনো নৌবহরকে মুহূর্তেই ছিন্নভিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে। আর এই একটিমাত্র ঘটনা পুরো মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্রকে আমূল বদলে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এখন প্রশ্ন হল, এই Tu-160 বিমানটি আসলে কতটা ভয়ঙ্কর? এটা কি শুধুই একটি বড় বিমান, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে যা এত আতঙ্কের জন্ম দিচ্ছে? এই প্রশ্নের উত্তর পেতে হলে একটু ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে। 70-এর দশকের শেষ দিকে শীতল যুদ্ধের সেই টানটান সময়ে আমেরিকা যখন তাদের B-1 ল্যান্সার বোমারু বিমান নিয়ে ব্যস্ত, তখন সোভিয়েত ইউনিয়ন গোপনে শুরু করেছিল এমন এক প্রকল্প যার লক্ষ্য ছিল বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে ভারী এবং সবচেয়ে দ্রুতগামী কৌশলগত বোমারু বিমান তৈরি করা। 1981 সালে সেই স্বপ্নের বিমান প্রথমবার আকাশে উড়েছিল এবং 1987 সালে এটি আনুষ্ঠানিকভাবে সোভিয়েত বিমান বাহিনীতে যোগ দিয়েছিল। এই বিমানের শরীরের মাপজোক শুনলে বোঝা যায় কেন এটাকে আকাশের দানব বলা হয়। দৈর্ঘ্যে এটি 54 মিটারেরও বেশি লম্বা, যা একটি অলিম্পিক সুইমিং পুলকেও হার মানায়। এর ডানার বিস্তার সর্বোচ্চ 55 মিটার পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। আকাশে ওড়ার সময় এর সর্বোচ্চ ওজন দাঁড়ায় প্রায় 275 টন, যা এটিকে পৃথিবীর সবচেয়ে ভারী যুদ্ধবিমানের তকমা এনে দিয়েছে। তবে শুধু আকার দিয়ে এই বিমানকে মাপলে ভুল হবে, আসল ভয়ের জায়গাটা অন্যত্র। Tu-160 শব্দের গতির দ্বিগুণেরও বেশি দ্রুততায় আকাশ চিরে যেতে পারে। ঘণ্টায় 2200 কিলোমিটারেরও বেশি বেগে এই বিমান যখন ছুটে আসে, তখন শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় চোখ মেলে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারে না। এর উপর এই বিমানের জ্বালানির ট্যাঙ্ক এত বিশাল যে একবার আকাশে উঠলে প্রায় 12,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে কোনো বিরতি ছাড়াই।
ইরানের মাটি থেকে উড়ে এই বিমান সম্পূর্ণ মধ্যপ্রাচ্য, ভারত মহাসাগর, এমনকি ইউরোপের বড় একটা অংশকেও নিজের আক্রমণ পরিসীমার মধ্যে নিয়ে আসতে পারে। কিন্তু আসল দুঃস্বপ্ন শুরু হয় যখন এই বিমানের পেটের ভেতরটা খোলা হয়। Tu-160 একসাথে 40 টন পর্যন্ত অস্ত্রশস্ত্র বহন করার ক্ষমতা রাখে। এর অস্ত্রভাণ্ডারে থাকতে পারে 12টি খ-101 ক্রুজ মিসাইল, যেগুলোর প্রতিটি 5500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম। মানে এই বিমান ইরানের আকাশসীমার ভেতরে থেকেই মিসাইল ছুড়ে আমেরিকার দূর সাগরে ভেসে থাকা যে কোনো যুদ্ধজাহাজকে গুড়িয়ে দিতে পারে। এর বাইরে আছে খ-32 এন্টিশিপ মিসাইল, যেগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে সাগরে ভাসমান যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য। তবে সবকিছুকে ছাপিয়ে যে অস্ত্রটি সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে সেটি হলো কিনজাল হাইপারসনিক মিসাইল। কিনজাল নিয়ে আলাদা করে কথা বলার দরকার, কারণ এই মিসাইলটাই আসলে পুরো খেলাটা বদলে দিচ্ছে। এই মিসাইল শব্দের গতির 10 গুণ বেগে ছুটতে পারে। পৃথিবীর কোনো দেশের কাছে এই মুহূর্তে এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা এই গতিতে ধেয়ে আসা একটি মিসাইলকে নিশ্চিতভাবে আটকাতে পারে। আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক এজিস মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, যেটাকে তারা এতদিন অজেয় ভেবে এসেছে, সেটাও কিনজালের সামনে কার্যত অসহায়। কারণটা সোজা, রাডার হয়তো মিসাইলটিকে ধরতে পারে ঠিকই, কিন্তু মিসাইল এত অবিশ্বাস্য গতিতে ধেয়ে আসে যে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আগেই সব শেষ হয়ে যায়। এবার একটু থামুন এবং ভাবুন, একটি Tu-160 বিমান তার পেটে 12টি কিনজাল মিসাইল নিয়ে 15,000 মিটার উচ্চতায় উঠছে। নিচে পারস্য উপসাগরের জলে ভাসছে আমেরিকার কয়েকশো কোটি ডলারের মূল্যের বিমানবাহী রণতরী, যেখানে 5,000-এরও বেশি মানুষ কাজ করছেন। একটি নির্দেশ আসা মাত্র মিসাইলগুলো ছুটে যাবে নিচের দিকে। রাডার অপারেটর হয়তো পর্দায় কিছু একটা দেখে চেঁচিয়ে উঠবে, কিন্তু তার গলা থেকে পুরো কথাটা বেরোনোর আগেই প্রথম মিসাইল জাহাজের ডেকে আঘাত করবে, তারপর দ্বিতীয়টি, তৃতীয়টি। কয়েক মিনিটের মধ্যেই সেই বিশাল রণতরী আগুনের গোলায় পরিণত হবে এবং ধীরে ধীরে সাগরের অন্ধকার তলদেশে তলিয়ে যাবে চিরকালের জন্য। এটা আর শুধু সিনেমার দৃশ্য নয়, বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি এখন বাস্তবে ঘটার একটা সত্যিকারের সম্ভাবনা তৈরি হয়ে গেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন মরিয়া হয়ে জানার চেষ্টা করছে ইরান ঠিক কতগুলো Tu-160 পেয়েছে। কোনো কোনো সূত্র বলছে 2 থেকে 4টি, আবার অন্য কিছু সূত্র ইঙ্গিত করছে সংখ্যাটা আরও বেশি হতে পারে। তবে সংখ্যা নিয়ে তর্ক করে লাভ নেই, কারণ সামরিক বিশ্লেষকরা স্পষ্ট করে বলছেন একটিমাত্র Tu-160 বিমানই একটি পুরো নৌবহরকে সলিল সমাধি দেওয়ার জন্য যথেষ্ট। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, রাশিয়া কেন এই পদক্ষেপ নিল? এই প্রশ্নের উত্তর পেতে হলে আজকের দুনিয়ার ভূরাজনৈতিক বাস্তবতাটা বুঝতে হবে। ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর থেকে রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের সম্পর্ক এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে ফেরার রাস্তা প্রায় বন্ধ। আমেরিকা এবং ন্যাটো জোট রাশিয়ার বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। এই অবস্থায় রাশিয়া এমন কোনো মিত্রের খোঁজে ছিল যে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারবে। মধ্যপ্রাচ্যে ইরানের চেয়ে ভালো সেই ভূমিকায় আর কে থাকতে পারে? ইরানও তো বছরের পর বছর ধরে আমেরিকার নিষেধাজ্ঞার জাতাকলে পিষ্ট হচ্ছে। ট্রাম্প প্রশাসনের আমলে পারমাণবিক চুক্তি থেকে আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়া এবং তারপর জেনারেল কাশেম সুলাইমানিকে ড্রোন হামলায় হত্যার পর থেকে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে বিশ্বাসের শেষ সেতুটুকুও ভেঙে পড়েছে। ইরান ভালো করেই জানে আমেরিকা যে কোনো সময় তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে, তাই তারাও এমন কিছু চাইছিল যা দিয়ে আমেরিকাকে দূরত্ব বজায় রাখতে বাধ্য করা যায়, প্রয়োজনে জবাব দেয়া যায়। এই দুই দেশের স্বার্থের এক অদ্ভুত মিলনে জন্ম নিয়েছে এই গোপন অস্ত্র চুক্তি। রাশিয়া পাচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাড়ে একটা স্থায়ী চাপ বসানোর হাতিয়ার। ইরান পাচ্ছে এমন প্রযুক্তি যা রাতারাতি তাদের সামরিক সক্ষমতাকে একেবারেই অন্য মাত্রায় নিয়ে গেছে। দুই পক্ষেরই হিসাব মিলছে, কিন্তু সেই হিসাবের সবচেয়ে ভারী মাসুল গুনতে হচ্ছে আমেরিকাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার নৌবাহিনী পৃথিবীর সমুদ্রগুলোতে যে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছিল, সেটি এখন প্রথমবারের মতো গুরুতর প্রশ্নের মুখে পড়েছে। তাদের 11টি বিমানবাহী রণতরী এবং শতাধিক ক্রুজার ডেস্ট্রয়ার যে শক্তির বলে সারা পৃথিবীর সাগরে রাজত্ব করে এসেছে, সেই শক্তির দম্ভ এখন একটু একটু করে ভাঙতে শুরু করেছে। এতদিন আমেরিকার যুদ্ধ জাহাজগুলো মূলত সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ছোড়া সাধারণ এন্টিশিপ মিসাইলের বিরুদ্ধে প্রস্তুত ছিল,
কিন্তু আকাশের 15,000 মিটার উচ্চতা থেকে শব্দের 10 গুণ বেগে ধেয়ে আসা হাইপারসনিক মিসাইলের বিরুদ্ধে তাদের কোনো নির্ভরযোগ্য ঢাল নেই। আর এটাই সেই বাস্তবতা যা আজ রাতে পেন্টাগনের জেনারেলদের বিছানায় এপাশ ওপাশ করাচ্ছে। পারস্য উপসাগরের চাঁদের আলোয় ঝিকিমিকি করা নীল জলরাশি আজ আর আগের মতো শান্ত লাগছে না। সেই জলের নিচে এবং সেই জলের অনেক উপরে জমা হচ্ছে এমন এক ঝড় যার পরিণতি কেউ এখনো পুরোপুরি আঁচ করতে পারছে না।